বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায়পাস আছেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর শামসুল আলম। আমার ডানে রয়েছেন ডরপের প্রধান নির্বাহী কর্মকর্তা AHM নোমান এবং তার পরের রয়েছেন TMSS এর নির্বাহী পরিচালক ডক্টর হোসনে আরা বেগম। স্বাগত আপনার তিনজন স্টুডিওতে। ডক্টর শামসুল আলম, আপনাকে দিয়ে শুরু করি। এবং আমরা জানি যে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে, তো এবারে মূল টার্গেটটা কি, মানে কি মাথায় রেখে আসলে আপনারা করছেন, ফোকাসটা কোন দিকে থাকবে? ধন্যবাদ আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার কাজ আমরা এগিয়ে নিচ্ছি এবং এটি আগামী জুনের মধ্যে আমরা এটি সমাপ্ত করব। আগামী জুলাই থেকে এটি বাস্তবায়ন শুরু হবে। আমরা ষষ্ঠম পঞ্চবার্ষিক পরিকল্পনা যখন করি তার প্রেরণা ছিল আমাদের উচ্চতর প্রবৃদ্ধি, জাতীয় আয় বাড়ানো মাথাপিছু, এবং সেটা মূল লক্ষ্য হলো দারিদ্র্য নিরসন এবং কর্মসংস্থান সৃষ্টি। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার ধারাবাহিকতায় এই সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনাও প্রণীত হবে। ধারাবাহিকতা বলছে এই জন্যে ষষ্ঠ এবং সপ্তম এই দুটি পরিকল্পনাই আমাদের যে প্রেক্ষিত পরিকল্পনা বা পার্সপেক্টিভ প্ল্যান আমরা বলি 2021 পর্যন্ত যে লক্ষ্য নির্ধারণ করেছি সেটি বাস্তবায়িত হবে এই দুটি পরিকল্পনার মাধ্যমে। তো যেহেতু ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার ধারাবাহিকতা সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা, এখানেও আমাদের মূল লক্ষ্য থাকবে দারিদ্র্য নিরসন, এবং সেটি করতে গেলে আমাদের প্রয়োজন জাতীয় আয় বৃদ্ধি, যেটাকে আমরা বলি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এবং আয় বৃদ্ধি সেই সঙ্গে কর্মসংস্থান, এবং কর্মসংস্থান হলে পরে দারিদ্র্য নিরসন হয়। এটি থাকবে আমাদের মূল লক্ষ্য এবছর সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার। আপনাদের যারা কাজ করছেন বেসরকারি উন্নয়ন সংস্থা, আপনারা কি কোনোভাবে এই পরিকল্পনা প্রণয়নের সঙ্গে পরিকল্পনা কমিশন বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় আপনাদের সঙ্গে কোনো আলোচনায় বসছে কিনা, বা আপনাদের কোনো ইনপুট আছে কিনা? না, সেই ধরনের এবার এখনো আমরা এটার মধ্যে পৌঁছতে পারি নাই, বা প্ল্যানিং এ আছে কিনা তা জানি না। তো থাকার তো কথা, প্রতি সময় তো ডাকে বা বলে। তবে এমনি ওই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস যেটা ইউনাইটেড নেশনস থেকে কয়েক মাস আগে দিয়েছে, সেটার উপরে একটা দুইটা সেশন হয়েছে, সেখানে আমরা গিয়েছি। সেটা অনেকটা কিন্তু লিঙ্কড উইথ দিস, যেটা ডক্টর শামসুল আলম সাহেব বললেন, ওই যে দারিদ্র্য নিরসন। তো ওইটার প্রথম নাম্বারটাই আছে এন্ডিং পভার্টি, ফার্স্ট আউট অফ 17 গোলস। তো সুতরাং এটা খুবই প্রেজ ওয়ার্দি যে এন্ডিং পভার্টি দিয়ে 1 নম্বর শুরু করছে। তবে এই ধারে 17টা গেছে, এই পভার্টি, দেন শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু, সবই কাভার করছে, পানি, স্যানিটেশন মিলে। কিন্তু আমরা সেখানে আলোচনা দেখেছি যে সেখানে আমাদের দেশের প্ল্যানিংয়ের সঙ্গে যদি লিঙ্ক করে, তখন আমরা বটম লাইন খুঁজে পাই না। ইউনাইটেড নেশনস যে কাজগুলি বলেছে, ব্রডলি বলছে এটা তো ইউনাইটেড নেশনসের, কিন্তু আমরা যখন লোকাল ন্যাশনালি আসি তখন কিন্তু ওই যার বটম লাইন খুঁজতে গিয়ে আমাদের এই যে নিরাপত্তা, যেটা সামাজিক নিরাপত্তা, সেফটি নেটের যে বলয়, সেখানে বোধহয় আমাদের কাজ করতে হবে। সেই জন্য আমি বলছি যে বটম লাইন চিন্তা করা উচিত, এবং সেটা কি হবে বটম লাইন। এবং সেটাকে আমি 2-1টা সেমিনারে বলেছিও, দেয়ার মাস্ট বি এ সেট এ বটম লাইন, এবং সেটা হোয়াট ইজ দ্যাট বটম লাইন। উইদাউট বটম লাইন তো আমরা এটাকে এগিয়ে নিতে পারি না। হ্যাঁ, সারা বছর তো আমরা ঘুরপাকে থাকতে পারি না, এক জায়গাতে আমাকে দাঁড়াতে হবে। সেই জায়গাটা বলছে যে আমরা মাকে বটম লাইন করি। এবং আমাদের দেশে অলরেডি এটা থ্যাঙ্কস মহিলা মন্ত্রণালয়কে, যে তারা অলরেডি বটম লাইন ঠিক করে, আপারও জানেন বা সবাই জানেন, প্ল্যানিংয়ে আমাদের ডক্টর শামসুল আলম সাথে ভালো করেই জানেন, এই যে ম্যাটারনিটি অ্যালাউন্স যেটা দিচ্ছে, সেটাকে যদি আমরা বটম লাইন ধরি, তাহলে আমরা ফিউচার একটা জেনারেশন 20 ইয়ার্সের ভিশনে আমরা কিন্তু এটাকে ফুলফিল করতে পারি। SDGs সাস্টেনেবল ডেভেলপমেন্ট যে টেকসই সেলফ প্রফিলিংই হয়ে যায় কিন্তু যদি আপনি বটম লাইন ফাইনাল করেন, এবং সেটা মাকে যদি কেন্দ্র করেন। এবং সেই হিসেবে স্বপ্ন একটা কার্যক্রম। আমি তৃতীয় মাত্রাকে অনেকবার সেটা আর কি। প্রফেসর ডক্টর হোসনে আরা বেগম, ধন্যবাদ। চ্যানেল আই তৃতীয় মাত্রা, বিশেষ করে জিল্লুর রহমান সাহেব, আপনাকে নতুন স্টুডিওতে আজকে এখানে কথা বলার সুযোগ। তবু আমি তো গ্রামে ঘোরাফেরা করি,
সেই মানুষের কথা বলার সুযোগ দিচ্ছেন, এটা নিশ্চয়ই আপনাদের অনেক বদান্যতা। গ্রামেই তো মানুষ বেশি থাকে বাংলাদেশে, সিংহভাগ মানুষ তো গ্রামে মানুষ বেশি থাকে। স্যার পঞ্চবার্ষিক পরিকল্পনার কথা বললেন যে পভার্টি এলিভিয়েশন, দরিদ্রদেরকে ফোকাস দিয়ে পরিকল্পনা করা। তো এই পরিকল্পনা দরিদ্রদেরকে এমফেসাইজ দিয়ে পরিকল্পনা করার ক্ষেত্রে এই পরিকল্পনার মধ্যে দরিদ্রর প্রতিনিধি বা দরিদ্রদেরকে সম্পৃক্ত করে তাদের অংশগ্রহণে পরিকল্পনাটা প্রণয়ন করার যে বিষয়টি আপনি বললেন, তা আমার জানা মতো এরকম সুযোগ হয় না। কারণ এই পরিকল্পনাতে যদি তাদের প্রতিনিধিকে নেওয়া হতো, ইভেন ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান মেম্বার বা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেম্বার, তারা কিন্তু দরিদ্রদের সঙ্গে বসবাস করেন। তো ফলে এই পরিকল্পনার মধ্যে যে জেন্ডার ইস্যুটি আছে, পরিকল্পনার মধ্যে পোর ফ্রেন্ডলি পরিকল্পনা, ইন্টিগ্রিটি, এইটা এক্সট্রিম পর্যায়ে যাতে যায়, কারণ শুদ্ধাচার আমরা করতে চাই। এটা সরকারেরও জাতীয় শুদ্ধাচার নীতিমালা আছে, সুশাসন, এগুলো পরিকল্পনাতে বাজেটিংয়ে এগুলো সুস্পষ্টভাবে এবং আর্টিকুলেশনের সঙ্গে এগুলো টাইটলি থাকলেই সরকারের যে উদ্দেশ্য দুর্নীতিমুক্ত দেশ করব, এইটাতে আরো সহায়ক হতো। কারণ পরিকল্পনা হলো মূল বিষয়, পরিকল্পনার থেকেই কিন্তু সবকিছু কর্মসূচির বিকাশ ফোকাস এটা হয়ে থাকে। তো এই হচ্ছে আপনার বক্তব্য ডক্টর শামসুল রিগার্ডিং পরিকল্পনা। তো আপনি একটি সুন্দর এবং প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন যে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা হচ্ছে, আপনারা কতটুকু জানেন? কারণ ওরা মাঠে ঘাটে কাজ করেন, ওনাদের এনগেজমেন্ট আছে কিনা আসলে সেই কারণে সেটাই বলে যে আপনি একটা চমৎকার প্রশ্ন করেছেন যে একটি পরিকল্পনা হবে দেশের, একটি জাতীয় পরিকল্পনা সম্পৃক্ত কিনা। এই প্রসঙ্গটি খুবই গুরুত্বপূর্ণ। আসলে একটি পরিকল্পনা অংশগ্রহণমূলক হওয়া প্রয়োজন। একটি পরিকল্পনা জাতির সকল অংশের চাহিদার প্রতিফলন ঘটানো উচিত। আমরা উপর থেকে এখন পরিকল্পনা করছি, আমি বলছি গতটা ধারাবাহিকতায়। তবে আমরা যখন প্রথম খসড়াটি তৈরি করব, আমাদের সেটাও করছি বিশেষজ্ঞদের মতামত নিয়ে। দেশে বিভিন্ন ক্ষেত্রে যারা পারদর্শী বিশিষ্ট ব্যক্তি তারা আছেন আমাদের সঙ্গে। আমরা প্যানেল অফ ইকোনমিস্ট আছেন, সেখানে বিভিন্ন পেশাজীবী এবং অভিজ্ঞ ব্যক্তিবর্গ আছেন দেশে, যারা পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন অতীতে, যারা রাষ্ট্র চালিয়েছেন, উপদেষ্টা ছিলেন, এরকম ব্যক্তিরা রয়েছেন আমাদের সঙ্গে। তো এটি হওয়ার পরে যেটি আমরা করব, এটি আমরা যেটাকে বলি ডায়ালগ বা সংলাপ, সেখানে আমরা দেশের বিশিষ্ট ব্যক্তিদের ডাকবো এবং এই সংলাপ এই বছর এমনভাবে নিয়ে যাব এবার উপজেলা পর্যন্ত। আমাদের দরিদ্রতম উপজেলা যে 10টি আছে, তার যে কোনো একটি দুটিতে যে তাদের চাহিদা, তারা কি হলে খুশি হবে। কারণ এটি সরকারও কিন্তু এটি গণতান্ত্রিক সরকার, একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলমান, তার দায় আছে জনগণের কাছে। তো এই পরিকল্পনাটি আপনাকে বলে জাতীয় পর্যায়ে প্রায় 10টি আমরা সংলাপ করব। ইতিমধ্যে সংলাপ শুরু হয়েছে। আমাদের মাননীয় পরিকল্পনা মন্ত্রী, আপনি জানেন, ব্যবসায়ীদের সঙ্গে বসছেন, এটা নিয়ে কথাবার্তা বলেছেন, পেশাজীবীদের ডেকেছেন, অর্থনীতিবিদদের ডেকে তিনি কিন্তু আলাপ শুরু করেছেন। আমরা আরও সম্পৃক্ত করব যখন এটার আমাদের যে খসড়া জানুয়ারি ফেব্রুয়ারি, আশা করি আমাদের প্রাথমিক একটা খসড়া হয়ে যাবে। তখন সেটি আমরা মিডিয়া ব্যক্তিত্ব, সেখানে এনজিও কর্মী যারা আছেন, যে এনাদের মতো যারা গ্রাম গ্রামান্তরে কাজ করছেন, তাদের নিয়ে আমরা সংলাপ করব ইস্যু ভিত্তিক, যে দারিদ্র কিভাবে কমানো যাবে, সামাজিক নিরাপত্তাকে কিভাবে গুরুত্ব দিতে হবে, কতটা তহবিল আমরা ব্যয় করেছি, ভবিষ্যতে কত করতে হবে, শিক্ষাবিদদের সঙ্গে বসবো। এবং যেটা বললাম আমরা এবার প্রথম উপজেলা পর্যায়ে আলোচনা নিয়ে যাব। সব উপজেলা যাবে না, আমাদের সময় এবং সম্পদের সীমাবদ্ধতা আছে। প্রতিনিধিত্বশীল, বিশেষ করে যেমন আমাদের সবচেয়ে দরিদ্র উপজেলা হচ্ছে আলীকদম, চট্টগ্রাম, যদিও রিচ এলাকা চট্টগ্রাম, ধনী এলাকা, কিন্তু সবচেয়ে গরিব উপজেলা হলো আলীকদম। আমরা চাইব এরকম দরিদ্রতম কয়েকটি জায়গায়, বিশেষ করে আপনার কুড়িগ্রাম বা রংপুর বিভাগে। আমরা গতবার যখন ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা করে আমরা রাজশাহী গিয়েছিলাম, চট্টগ্রাম গিয়েছিলাম। তো এবার আমরা আর একটু বেশি যাব গ্রাম গ্রামাঞ্চলে। সেই অর্থে আশা করি এটি প্রতিনিধিত্বশীল হবে। এবং ঢাকায় যখন সংলাপ করব, অবশ্যই যারা মানে উন্নয়নের সঙ্গে জড়িত, বিশেষ করে এনজিও গোষ্ঠী, তারা এটা অবশ্যই জানতে পারবেন।
ডক্টর হোসনে আরা বেগম, আপনি একটু আমাদেরকে বলবেন যে এই যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল সেটি তো বাংলাদেশ অ্যাচিভমেন্টের বেশ ভালো প্রশংসিত, বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। এসডিজি যেটির কথা মিস্টার নোমান বললেন, এখানেও হয়তো দেখা যাবে একটা পর্যায়ে বাংলাদেশ যথেষ্ট পরিমাণে সফল, কিন্তু যেহেতু আপনারা ফিল্ডে কাজ করেন, মানে এই যে এগিয়ে যাওয়া বা এই যে ইন্ডেক্সগুলো, এটি সাধারণ মানুষের, মানে আপনি যে দরিদ্র মানুষের তাদের পারসেপশনের মধ্যে আছে কিনা, তারা এটি অনুভব করে কিনা? হ্যাঁ, এটা অনুভব করছে, মানুষের পারসেপশনে তারা এগোচ্ছে, এটা মানুষের ধারণার মধ্যে আছে। তবে মানুষের এক্সপেকটেশনও বেড়েছে। সেই এক্সপেকটেশন কি শুধু অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা এইটাই নয়, এর সঙ্গে সঙ্গে তাদের মান সম্মান, তাদের লাক্সারি, তাদের অভিলাষ, এগুলোও কিন্তু মানুষের চাহিদার মধ্যে আছে। যেমন আমাদের স্যার যেটা বললেন যে গণতান্ত্রিক সরকার, আসলেই গণতান্ত্রিক দেশ, আমাদের দেশ স্বাধীনই হয়েছে, এদেশে গণতন্ত্র হলো তার একটা স্বাধীনতার অন্যতম চেতনা। কিন্তু গ্রামের মানুষের অন্যান্য অভাব অভিযোগ নাই, কিন্তু মারাত্মকভাবে তারা এটা ফিল করে যে আমাদের কাছে কেউ ভোট চাইতে আসলো না, আর আমরা কাউকে ভোট দিতে পারলাম না, যারা পার্লামেন্টে বসবেন তারা। এই ধরনের ওই অতৃপ্তি আছে, এবং সেটা জননেত্রী গণতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটি কিন্তু আশা করে সবাই, যে আমাদের এই অতৃপ্তি, এই আকাঙ্ক্ষা, কারণ গ্রামের মানুষ কিন্তু মনে করে যে অন্তত যারা পার্লামেন্টে বসবেন সেই মানে তারা রাজা গজা বলে, এই প্রতিনিধিরা আমাদের কাছে আসবেন, ভোট চাইবেন, আমরা কাকে দেব না, এই অনুভূতিটা এবং এই আমেজটা আমাদেরকে ফিল করাবে যে আমরা দেশের প্রকৃত অর্থে এই দেশের মালিক, যার জন্য যারা মন্ত্রী হবেন, এমপি হবেন, তারা আমাদের কাছে আসতেছেন। কিন্তু এইবারে এইটা না হওয়ার ফলে মানুষের মধ্যে এটা সাংঘাতিক অতৃপ্তি আছে। তো এর প্রেক্ষিতে যখন আমাদের যারা দুইজনই প্রধানমন্ত্রী ছিলেন, বিএনপির নেত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দেশকে বাদ দিয়ে শুধু বিদেশেরা কে স্বীকৃতি দিল আর কে দিল না, কে কতটা আমাদের প্রতি সহায়ক, জনতা কতটা কি ফিল করছে, এদেশের জনগণের প্রতি ফিলিংস অপেক্ষা এক্সটার্নাল এর প্রতি ফিলিংস, এটা নিয়েও সবাই ভাবে যে আমরা সংবিধানে আছে, আমরা হলো এদেশের মালিক, সার্বভৌমত্বের মালিক আমরা জনগণ। হ্যাঁ, তো আর্টিকেল 7 এ সার্বভৌমত্বের মালিক হলো জনগণ। সেই ক্ষেত্রে আমাদেরকে থোড়াই কেয়ার করছে, শুধু বাহিরের দিকে লক্ষ্য। তো এটা কিন্তু পীড়া দেয়। আবার কেউ কেউ বলে যে না, দেশে উন্নতি হলে, দেশের অভাব অভিযোগ দুর্ভিক্ষ না থাকলে তখন তারা তৃপ্তি পাবে, তৃপ্তি হবে। এটা যেমন ঠিক, এর সঙ্গে এটাও ঠিক যে মানুষের যে আকাঙ্ক্ষা, এই যে সম্মানের আকাঙ্ক্ষা, মানের আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা কিন্তু বড় ব্যাপার। যেমন হংকংয়ে তাদের খুব বেশি অভাব অভিযোগ নাই, কিন্তু গণতন্ত্রের জন্য তারা কিন্তু লড়াই করছে অনেক জায়গাতেই। তো সেজন্য আমাদের দেশের স্থিতিশীলতা রক্ষার জন্য প্রত্যন্ত অঞ্চলের গ্রামগঞ্জের মানুষদের এই যে তৃপ্তি, এই তৃপ্তির সাস্টেইনেবিলিটি আনার জন্য, মানে আপনি কি বলতে চাইছেন যে এই তৃপ্তিটা না থাকলে তারা মানসিকভাবে সন্তুষ্ট থাকছে না, এবং মানসিক অশান্তিটা তাদের উপরে নানাভাবে তাদের অন্যান্য ক্রিয়াকর্মে তাদেরকে সংক্রামক করে ফেলবে অন্য দিকে, এবং আমরা এসডিজি এমডিজি এগুলো অর্জন কঠিন হয়ে যাবে, দেশের অস্থিতিশীলতা আসবে। আর সেইটার কারণে আমরা কিন্তু খুবই চিন্তিত যে এইটা কিভাবে, এইটাকে পরিকল্পনার মধ্যেও এটা কিভাবে আনা যায় যে দেশের অস্থিতিশীলতা থাকবে না। এটা পরিকল্পনাতেও
সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার মধ্যেও যদি এটা নিয়ে আসা যায় যে পলিটিক্যালি স্টেবল হবে আমাদের দেশটা। মিস্টার নোমানকে আমি এখানে ওই যেটা আপা বললেন, ডক্টর শামসুল আলম বললেন সম্পৃক্ততার কথা, এগুলি তো কথায় কথা বাড়ে, কাজে কাজ বাড়ে। আমি এটার মধ্যে কাজ ঠিক করেছি এইভাবে যে ইনক্লুসিভনেস অব দ্য কমিউনিটি, যেটা আপা বলেন যে গণতন্ত্রের কথা, গণতন্ত্র তো উপর থেকে ঝগড়াঝাটির মধ্যে 2 দল 3 দলের মধ্যে তো হলে হবে না, এটা মানুষ থেকে আসতে হবে, সাধারণ মানুষ থেকে। তো গণতন্ত্র মানুষের গণতন্ত্র হচ্ছে কিনা সেই প্রেক্ষিতে আমি এই যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে যেটা আমাদের যে ব্রিজ করতেছে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা ব্রিজের কথা, আমি সবচেয়ে আমার কাছে, আমি 44 ইয়ার্স দেশ স্বাধীন হওয়ার পর যে কাজ করছি, আমার মনে একটা মাইলস্টোন হিসাবে কথা বলছে যে পদ্মা ব্রিজ আমার নিজের টাকায় করব। ঠিকা হোক, যেভাবেই হোক, বিপদে পড়ে হোক বা আসলে মনের থেকেও কিন্তু কথাটা বলে ফেলছে এবং সেটা শুরুই করছে এবং সেটা করতে যাচ্ছে এবং সেটা আমরা হব আশাবাদী। এটা কিন্তু একটা বিরাট মাইলস্টোন যে উইল ফোর্স অফ দ্য টপ অফ দ্য কান্ট্রি, এবং সেই হিসাবে আমরা শক্তিশালী মনে করছি। সেখানে যে পার্টিসিপেশনটা প্ল্যানিংয়ের জন্য, এটাও তো একজন টপম্যান বলছেন, কিন্তু অল ক্ষেত্রে, ডেমোক্রেসি বলেন, পভার্টি এলিভেশনের ক্ষেত্রে বলেন, এডুকেশন বলেন, সর্বক্ষেত্রে সেখানে এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপের সঙ্গে আমি পুয়ার পার্টনারশিপের কথা বলছি। এবং সেটা আমি আবারও অভিনন্দন জানাই গভর্নমেন্টকে এবং ধন্যবাদ জানাই, এবং তৃতীয় মাত্রাকে, বিশেষ করে জিল্লুর ভাইকে নাম ধরে বলছি এই জন্য যে আপনি সবসময় সুযোগ দিয়েছেন। স্বপ্ন এবার গভর্নমেন্ট বাজেটে আসছে যে মাতৃত্বকালীন ভাতা, সেখানে পাবলিক পুয়ার প্রাইভেট পার্টনারশিপ এই কনসেপ্টটা এখানে কাজ করতে চাচ্ছে, অর্থাৎ পুয়ার মানে মা এবং বাবা। তো সুতরাং এই যে একটা পার্টনারশিপ আসলো, এটা কিন্তু ইনক্লুসিভনেসের জায়গায় একটা স্বীকৃতি যে না, তারাই আসলে তখনই তারা কনসাসনেস বাড়বে, তখনই তারা নিজের পায়ে দাঁড়াবে, তখনই তারা সঠিক জায়গায় ভোট দিবে, তখনই তারা কোশ্চেন করতে পারবে এবং সেটা একটা সলিউশনে যেতে পারবে। এইটা হলো একটা। মালিকানার কথা একই কথা, যে বারবার বলতেছেন আমরা মালিক, শুধু ঢাকায় বসে বা উপরের তলায় বসলে তো হবে না, আমরা কোথাও কাজ করতে হবে যেই জায়গা থেকে, নিচ থেকে, গ্রাম থেকে, তৃণমূল থেকে তাদের মালিকানা বুঝবে। মালিকানা তখনই বুঝবে যখন রিসোর্স তার কাছে যায়, এবং সেই রিসোর্সের হলো পভার্টি এলিভিয়েশনের ওই যে সেফটি নেট, যেটা সেখানে নিরাপত্তার জায়গা, সেখানে আপনার অবশ্যই কম্প্রিহেনসিভ ওয়েতে তহবিল দিতে হবে, যেখানে আপনার মালিকানাটা আসবে, তখনই সে কিন্তু মালিকানার কর্তৃত্ব স্থাপন হবে। কর্তৃত্ব স্থাপন হইলে ডেমোক্রেসিটা তখন সেভাবে কার্যকর হবে। এখন তো ডেমোক্রেসি উইথ সাম পিপল। তৃতীয় নম্বর হলো আমরা যেটা বলছি যে এই এখন গ্রামে অনেক স্বস্তি বোধ করা, বৈষম্য কিন্তু সৃষ্টি হচ্ছে। ধনী গরিবের কিন্তু শুধু টাকার দিকে না, শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, ইভেন চলন বলনের ক্ষেত্রে একটা রাজা প্রজার একটা পরিস্থিতি দাঁড়ায় কিনা, শব্দটা হয়তো এটা না হয় অন্য কিছু হইতে পারে। আগে হয়তো রাজার সময় ছিল, এখন হয়তো আপনি বলছেন যে দারিদ্রতা হয়তো হ্রাস পাচ্ছে, মানুষ হয়তো না খেয়ে মরছে না, কিন্তু ধনী আরো ধনী হচ্ছে, গরিব আরো গরিব হচ্ছে অসম্ভবভাবে। এবং বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে দেখেন, গরিব আরো গরিব হচ্ছে নাকি গরিবরা হয়তো খানিকটা উন্নতি করছে, খানিকটা উন্নতি পেজটা ধনীদের ক্ষেত্রে অনেক বেশি, তাদের এগিয়ে যাওয়া এমন বেশি। আর আমি যাকে উন্নতি করছি গরিব, সে আমার স্বার্থে করছি, গরিবের স্বার্থে না। কিন্তু আমার ঘরে কাজের লোক চাই, সে সুস্থ থাকতে হবে, সে একটা কাপড় পরতে হবে, নাহলে আমি তার কাজ করাই। আমি তার রিক্সা চড়বো, সুতরাং রিক্সার চালকটা তো একটু শক্তিশালী থাকতে হবে। সে বস্তি থাকে, সুতরাং বস্তিতে আমি একটু সাহায্য করতে, যাতে সে একটু থেকে আমার ঘরে এসে কাজ করতে পারে। আমার স্বার্থের উদ্ধারের জন্য বা স্বার্থের দিকে তাকিয়ে কিন্তু আমি তাকে এগিয়ে নেওয়ার জন্য কিছুটা চিন্তা, যেটা নাকি কৃপা, হ্যাঁ, এবং যেটা নাকি কনসেশন। কৃপা আর কনসেশনে তো রাইট এস্টাবলিশ হয় না, এই যে অধিকার। তো সুতরাং অধিকার স্থলে কাজ করতে হবে। সেই জন্য আমাদের ওই দারিদ্রতা যেটা SDGতে যে 1 নম্বরে আনছে, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, এবং সেটাকে কেন্দ্র করে বটম লাইন ঠিক করে কাজ করা, এবং সেটা সেফটি নেটকে যেন আরও ব্যাপকতা আনা আমি মনে করি। সুতরাং পার্টিসিপেটরি থ্রু দ্যাট এই যে ইনক্লুসিভনেসকে আনা এবং সেফটি নেটকে আরও করে। আর আপনি যদি 10টা উপজেলায় যান, মঙ্গা এলাকা, আপনি কুড়িগ্রামের আমি ওয়েলকাম করি। আমার মানে উলিপুরে যান, কারণ আমি স্পেসিফিক করলাম এই জন্য, সো দ্যাট সেখানে এই কাজটা চলছে, এই যে পার্টিসিপেশনের পাবলিক পুয়ার প্রাইভেট পার্টনারশিপ। তো সুতরাং সেটা একটা আমরা ইফেক্টিভনেস দেখতে পারলাম যে তারা এম্পাওয়ার্ড কিনা সাধারণ লোকরা। ডক্টর শামসুল আলম, আমি কয়েকটি প্রশ্ন আসছে। ডক্টর হোসনিয়ারা আবার কিছুটা রাজনৈতিক অতৃপ্তির কথাও বললেন। হ্যাঁ, সেই অতৃপ্তি থাকতেই পারে গণতান্ত্রিক। শুধু তাই বলেন, উনি বলেছেন যে এই পলিটিক্যাল স্ট্যাবিলিটির পেছনে এই যে প্ল্যানিং এর মধ্যে থাকা দরকার, সেটা কিভাবে আনবেন আপনারা? সেটা ঠিক আছে, আমি সে কথাই বলতে চাচ্ছি।
অতৃপ্তির বিষয়টা আমাদের মধ্যবিত্তে যত অতৃপ্তি, ঠিক সাধারণ যারা যে আমরা 25-24 ভাগ যে দরিদ্র আছে তারা ঠিক অতটা ওইভাবে ভাবে ঠিক আমার মনে হয় না। মানে তারা আমরা যতটা উদ্বিগ্ন, বিশেষ করে উপরের শ্রেণী এবং মধ্যবিত্ত শ্রেণী, আমরা রাজনীতি যতটা বুঝি, মানে ওরা ঠিক ওইভাবে বোঝে। আর এই অতৃপ্তি অবশ্যই আছে, অতৃপ্তি আমি মনে করি আমাদের মধ্যবিত্ত উচ্চবিত্তের মধ্যে। তো সেটা হলো আমাদের অতৃপ্তি কিন্তু সামগ্রিক রাজনৈতিক সিস্টেমের উপরে, দলগুলোর উপরে, এককভাবে কার উপর অতৃপ্তি থাকার আমি কোনো কারণ দেখি না। তো সেটা আছে, সেটা থাকবেই। গণতান্ত্রিক যেহেতু একটা আমরা ট্রান্সফরমেশন ফেজে আছি, আমরা মানে বিবর্তনশীল অবস্থায় আছি, সেটি থাকুক। তাতে আমাদের উন্নয়নের বড় একটা বাধা পড়ছে তা নয়। আপনাকে আমি একটা কথা বলি, আমরা প্রায় বলে থাকি অস্থিতিশীলতা আসলে আমাদের ক্ষতি করবে। 2.5 দশক 3 দশক সিভিল ওয়ার, গৃহযুদ্ধ চলেছে শ্রীলঙ্কা। তারপরও শ্রীলঙ্কা সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যে, বিশেষ করে এই সাউথ এশিয়ান সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যে শ্রীলঙ্কা সবচেয়ে এগিয়ে। এটা আমরা মাথাপিছু আয়ের দিক থেকে, শিক্ষার দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে, পুষ্টির দিক থেকে সমুদয় দক্ষিণ এশিয়া শ্রীলঙ্কা এগিয়ে। গৃহযুদ্ধ কিন্তু তার উন্নয়নে খুব একটা বাধা হয়নি, আমি কথাটা মোটা দাগে বলছি। বাংলাদেশ এটা নতুন নয়, আমরা এই আন্দোলন সংগ্রাম এগুলোর মধ্যে দিয়েই কিন্তু এই একটা পর্যায়ে চলে এসেছে, একটা ব্যাপক বিবর্তন। তো এটি আমার কথা হলে, আর সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার কথা আপনি বলেছেন, এমডিজিতে বাংলাদেশ পৃথিবীর যে 18টি দেশ সবচেয়ে ভালো করেছে তাদের বাংলাদেশ একটি। আমরা দারিদ্র্য সীমা 57% থেকে 2010-এ 31.5, এখন 2014-তে এসে 24.47% নামিয়ে এনেছি। এটি একটি বিস্ময়কর সাফল্য বাংলাদেশের জন্য, এই যে দারিদ্র্যের সংখ্যা এত কমিয়ে আনা। তো আর বলতে পারেন তো আমাদের চোখে পড়ার মতো কি হলো? চোখে পড়ার মতো হলো দারিদ্র্য, হাড় জিরজিরে পেট পিঠে লেগে গেছে, এই দরিদ্র আর দেখবেন না। এখন যে একেবারে দরিদ্র রিক্সা চালায়, সেও একটা মোবাইল ব্যবহার করে, পায়ে স্যান্ডেল আছে, খালি পায়ে কোনো দরিদ্র আজকাল দেখবেন না। ভিক্ষা যারা করে তাদের লক্ষ্য করেন কাপড় চোপড়, প্রচুর পরিবর্তন হয়েছে সেদিক থেকে। আর বৈষম্যের কথাটা নোমান সাহেব বলেছেন, আমি স্বীকার করি। এবং এই যে দারিদ্র্যের উন্নয়ন যেটি বলছেন, দরিদ্র মানুষের উন্নয়ন, সেটিও বলছেন অন্যের স্বার্থে তারা করেছে। না, অন্যের স্বার্থে না, আমি কথাটা আমার কাছে স্পষ্ট নয়। আমি আমার যে গরিবগুলো ভালো হলো, হাড়জিজেরও দেখি না, কঙ্কাল সার দরিদ্র দেখি না। এখন দরিদ্র বলতে ভালো শার্ট, মোবাইল ব্যবহার করে, গেঞ্জি শার্ট পরে তার ছেলেমেয়েরা, যে যাই করুক, কাপড় চোপড় এবং শারীরিক স্বাস্থ্যের দিক থেকে অনেক পরিবর্তন হয়েছে, এটা কিন্তু মানতে হবে। কিন্তু একটা ডক্টর শামসুল আলম, আমরা একটি অন্য আরেকটি স্টাডিতে দেখেছি যে পুষ্টিহীনতা বেশ প্রবলভাবে আছে গ্রামে, এবং সেটি বিশেষ করে মেয়েদের মধ্যে। এবং বাংলাদেশে এখন গ্রামীণ জনপদের মেয়েরা বড় হচ্ছে না, মানে তাদের হাইট বাড়ছে, পুষ্টি একটি বড় সমস্যা এখনো বাংলাদেশে, যদিও অনেক কমেছে। আমাদের ওজনহীনতা বা যেটাকে আমরা স্ট্যান্টিং বলি, অর্থাৎ আমি যতটা লম্বা, যতটা ওজন থাকার দরকার সেটা নেই। তো এই সমস্যাগুলো বাংলাদেশে পুষ্টিকর গরিবের মধ্যে নয়। আপনার আমার ছেলেমেয়েরাও মাছ খাবে না, শাকসবজি খাবে না, তাকে স্যান্ডউইচ এনে দেন খাবে, কেবল মুরগির মাংস দেন খাবে। আমাদের সামগ্রিকভাবে জাতীয়ভাবে সচেতনতার অভাব আছে। খাদ্য পুষ্টি এর যে ভারসাম্য, এটা জাতীয়ভাবেই কিন্তু আমাদের সমস্যা। এবং খাবারের বৈচিত্র্য বাংলাদেশে খুব কম, মানে দক্ষিণ এশিয়াই কম, তার মধ্যে আমাদের খাবারের বৈচিত্র্য কিন্তু খুব কম। 3 বেলায় ভাত খায় এখনো হলো। তো এই পুষ্টির সমস্যাটা আছে, এটি আপনি যথাযথ বলেছেন। কিন্তু মূল দারিদ্র্যের সংখ্যা অনেক কমিয়ে এনেছি। দারিদ্র্যের যে বিভৎস চেহারা ছিল সেটি কিন্তু এখন নেই। আমাদের মাতৃমৃত্যুর হার অনেক কমিয়েছে, আমরা এই বিষয়ে কিন্তু পুরস্কার পেয়েছি জাতিসংঘে। শিশু মৃত্যুর হার অনেক কমিয়ে এনেছি, যদিও পুষ্টির সমস্যাটা রয়ে গেছে। আমি বৈষম্য সৃষ্টি সম্পর্কে বলি, 2005 থেকে এই পর্যন্ত জাতীয়ভাবে আয়ের দিক থেকে বৈষম্য খুব একটা বাড়েনি। যদি শিক্ষার ক্ষেত্রে এটা উনি বলেছেন, হ্যাঁ এই বৈষম্যটা স্পষ্টতর শিক্ষার ক্ষেত্রে, কারণ শুধু ধনীরা বা যারা পয়সা ব্যয় করতে পারে তারা শিক্ষায় এগিয়ে যাচ্ছে, ঠিক দরিদ্র জনসাধারণের ততটা এগোচ্ছে না। তারপরও সরকারি প্রচেষ্টা কিন্তু আছে, এই যে মেয়েদের বৃত্তি দেওয়া স্কুলে, এবং যে ট্রাস্ট ফান্ড গড়ে তোলা গরিবের জন্য, যে কারণে প্রাইমারি স্কুল এবং সেকেন্ডারি স্কুল আমরা জানেন মেয়ের সংখ্যা এখন বেশি ছেলেদের চেয়ে। এই যে জেন্ডার বৈষম্য কমে আসলো, এটি কিন্তু সরকারি সরাসরি হস্তক্ষেপের ফল। স্টাইপেন্ড দেওয়া, স্কুলে খাদ্য দেওয়া, যে ফুড ফর এডুকেশন যেটা, সেগুলো প্রোগ্রাম, সামাজিক নিরাপত্তায় কিছু ব্যয় দেওয়া হচ্ছে, এগুলো কারণে কিন্তু আমাদের ওই
যেভাবে আমরা কথাটা ভাবি, আগের যে বৈষম্য যেভাবে সৃষ্টি হতো, অর্থনৈতিক বৈষম্য ততটা হচ্ছে না। শিক্ষার ক্ষেত্রে হয়তো বৈষম্য আপনি বলতে পারেন, যেহেতু অর্থের অনেক যোগ এখন শিক্ষা নিতে, প্রচুর কোচিং সেন্টার, এটা সেটা, সেক্ষেত্রে ধনী শ্রেণী অনেক সুবিধা পাচ্ছে, এটি সন্দেহ নেই। তো আমরা যখন সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা করব, এই বিষয়টাকে আমরা কিন্তু নজরে রাখবো, যাতে এই শিক্ষার বিস্তৃতিটা যেন সার্বজনীন হয়, বিশেষ করে দরিদ্র শ্রেণী। কারণ শিক্ষা হলো শ্রেণী বিবর্তনের সবচেয়ে বড় উপকরণ, মানে গরিব থেকে ধনীতে আসার বড় উপকরণ হলো আপনার শিক্ষা। কাজে শিক্ষার বিষয়টি যাতে সামগ্রিকতা পায়, ব্যাপকতা পায়, সেটি আমাদের লক্ষ্যে থাকবে। শিক্ষার কথা বলেছেন, আমি আসছি একটা, আমি আপনারা দুজনে বলবেন প্রশ্ন। শিক্ষার মানের দিকে তো বাংলাদেশ খুবই নিম্নগামী এখন। আমি আপনার সঙ্গে একমত। কোয়ান্টিটিতে আপনারা দেখাচ্ছেন ফ্যাক্ট ফিগারে যে প্রচুর বাড়ছে, প্রচুর বেড়েছে, শিক্ষার হার বেড়েছে, স্কুলের ড্রপ আউটের সংখ্যা সবই বেড়েছে, কিন্তু শিক্ষার মান খুবই নিম্নগামী। আপনার সঙ্গে আমি একমত, মানের বিষয়টা অত্যন্ত আমাদের জরুরি হয়ে পড়েছে। বিশেষ করে মাধ্যমিক পর্যায়ে মান, সব পর্যায়ে মানের প্রশ্নটা এখন জরুরি হয়ে পড়েছে। এই মানের ক্ষেত্রে আমাদের প্রচুর এখন মনোযোগ দেওয়া দরকার সংখ্যার চেয়ে, কারণ বিশ্বে প্রতিযোগিতা করতে হলে আমাদের মানে এগিয়ে যেতেই হবে। আপনার নৈতিকতার যে শিক্ষাটা, যে শিক্ষায় তাদের ভ্যালুজ বৃদ্ধি পাবে, নৈতিকতা বৃদ্ধি পাবে, প্লাস মানের কথা তো বললেনই। তো এই শিক্ষা, আর স্যার আপনি যেটা বললেন যে দরিদ্রদের আনরেস্ট, পলিটিক্যাল বিষয়ে তাদের কোনো কনসার্ন নাই, এটা ঠিক, কিন্তু দরিদ্রদেরকে ব্যবহার করা হয়, তাদেরকে ব্যবহার করে আপনার সামান্য পয়সা দিয়ে তাদেরকে কিভাবে ব্যবহার করতে চান, এই ব্যবহার করা যায় জন্যই অনেক কিন্তু অঘটন ঘটে যাচ্ছে। তো সেজন্য দরিদ্রদের যে শিক্ষা, দরিদ্রদের কনফিডেন্ট পার্সোনালিটি ডেভেলপ করা, এই বিষয়গুলো কিন্তু খুবই দরকার। আর কেন দরকার? যেহেতু ধনী দরিদ্রের পার্থক্য বেশি হয়ে যাচ্ছে, মানুষের বেটারমেন্টে যাওয়ার জন্য বা ভালো থাকার জন্য এক্সপেকটেশন বেড়ে যাচ্ছে। আর এর আগে যে আমাদের এ দেশেই হতদরিদ্র পিঠের সঙ্গে লেগেছিল, না খেয়ে মরে যাচ্ছিল, এই বিষয়গুলো তো থাকার প্রশ্নই আসে না, এই বিষয়গুলো নাই। কিন্তু এই বিষয়গুলো যেমন নাই, তেমনি আবার আছে বেশি কি প্রতিযোগিতা, অসম প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার ফলে ল অ্যান্ড অর্ডার যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, আপনি শ্রীলঙ্কার কথা বললেন যে সেখানে খারাপ অবস্থা, পলিটিক্যাল আনরেস্ট থাকা সত্ত্বেও তাদের উন্নয়ন আছে। তাদের উন্নয়ন আরো কত বেশি হতে পারত সেটা তো আমরা জানি না, আমরা তাদের প্রোগ্রেস দেখলাম। তেমনি আমাদের দেশেরও যে সম্ভাবনা কত বিশাল ছিল, কত বেশি হতো, তো সেইটা যদি আমরা এই দেশে দ্বন্দ্ব না থাকতো, এই বাইপার্টিজম, দুই অ্যালায়েন্সের মধ্যে যদি সমন্বয় থাকতো, আমরা কাছে কাছে থাকতাম, এত দূরত্ব না থাকতো, তো এদেশও অনেক সম্ভাবনাময় দেশ এবং অনেক উন্নয়ন আমরা করতে পারতাম। আর উচ্চশিক্ষার কথা বললেন, উচ্চশিক্ষা আমাদের একটা মেডিকেল কলেজ আছে, আমরা একদম আমাদের শিক্ষা 26টা শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান অ্যাজ লাইক অ্যাজ পাবলিক ইনস্টিটিউশন। গভর্নমেন্টের যা নিয়মকানুন সবই তাই, শুধু পার্থক্য গভর্নমেন্টের নিজস্ব স্টেটের পয়সা ব্যয় করে, আমাদের যারা পড়ে তাদের পয়সা ব্যয় করতে হয়। ক্যাটাগরিক্যালি আমাদের প্রতিষ্ঠানেরও মাইক্রো ক্রেডিটের যা কিছু সারপ্লাস রেগুলেটরি অথরিটি পারমিশন নিয়ে সেগুলো আমরা ওখানে ব্যয় করি। তো এইখানে অনেক মেরিটোরিয়াস স্টুডেন্ট, অসচ্ছল ফ্যামিলি, এত অসচ্ছল ফ্যামিলি যে তাদেরকে কিন্তু আমরা এক্সক্লুডেড যারা, তাদেরকে কিন্তু ইনক্লুড প্রত্যাশা মতে করতে পারি না। তো এই বিষয়গুলো আপনার খুবই পীড়া দেয় যে এদেশের এত মেরিটোরিয়াস, ওর থেকে অনেক কম মেধা, অথচ তারা চান্স পাচ্ছে পয়সা আছে জন্য। আর আমরা কতটা নিব? আমরা কিন্তু গভর্নমেন্টের আছে 5%। আমি মন্ত্রী মহোদয়কে যাই বলছিলাম যে 25% করা হোক, যে একদম বিনা পয়সায় পড়াতে হবে, কারণ অটোমেটিক আমাদের নিতেই হয়। আমাদের যেহেতু বিশাল সদস্য গোষ্ঠী, তাদের মধ্যে আপনার মেরিটোরিয়াস আছে, তাও তো তবু আমরা নিতে পারি না। তো এই শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এখনো অনেক উপযুক্ত
meritorious student, but in the very poor family and unaware family, তারা বুঝতেছে না, তাদেরও গুরুত্ব কম যে একে পড়াতেই হবে। হ্যাঁ, পড়ালে ভালো, বিনা পয়সায় যদি পড়ান, কিন্তু সামর্থ্যে কুলে ওটা যায় না। তো কাজেই বৈষম্য আছে, আর বৈষম্য থাকলে তো প্রতিযোগিতা থাকলে সেখান থেকে আপনার বিদ্বেষ সে জন্ম নেবে, বিদ্বেষ থেকে বিশৃঙ্খলার জন্ম নেবে। শুধু শিক্ষা নয়, আমরা স্বাস্থ্যটাকেও টানতে হবে। স্বাস্থ্য হইল মূল স্বাস্থ্যের সম্পদ। তো এখানে যে বৈষম্য স্বাস্থ্য আমার কাছে একটা পীড়ন দেয়, এই যে এই কেবল গরিবের নিয়ে আমরা কথা বলি, গরিবই উদ্ধার করি, কিন্তু ধনীরা যে মাত্র 24% আমরা গরিবিতে আনছি, কিন্তু ধনীরা যে 5-10% দুর্নীতির দিকে ওনারা ফার্স্ট, টাকা পয়সা অ্যাকুমুলেট করে ওনারা ফার্স্ট, রাজনীতির দখল করে ওনারা ফার্স্ট, লাঠিয়ালি সন্ত্রাসী সব জায়গায় ওনারা ফার্স্ট। বা এই যে আছে তাদেরকে কিভাবে এটাকে এক জায়গায় এনে সাম্যতা, এই জায়গাও একটা চিন্তা করতে হবে যে নিষেধদেরকে উপরে আনতে হবে, ওদেরকেও নিচে এদিকে দিতে হবে। সুতরাং কর যেটা মানে যেটা ট্যাক্স যদি আপনি সঠিকভাবে না বসান এবং সেই ট্যাক্স যদি সঠিকভাবে না আদায় হয় এবং সেটা যদি সরকারি কোষাগারে না আসে, তাহলে ওই যে দারিদ্র নিরসনে যে আমরা পভার্টিকে আমরা যে ফার্স্ট পয়েন্ট ধরে এসডিসিতে কাজ করি, সেখানে কিন্তু আসতে পারবো না। এবং সেটা যে পদ্মার যে চ্যালেঞ্জ আসছে, সেই চ্যালেঞ্জগুলি আমরা যেতে পারবো তখনই যখন এই ট্যাক্স বা এই যে ধনীদের টাকা পয়সা কোষাগারে আসা, রাষ্ট্রীয় কোষাগারে সঠিকভাবে আসা, তাহলে কিন্তু আমরা একটা ম্যাচ মেকিং পথে যেতে পারি। নতুবা বৈষম্য থেকেই যাবে। এবং এটা একটা ভিন্ন, যেটা সচিব মহোদয় বললেন আমাদের প্ল্যানিং কমিশনের, যে আমি এটা ক্লিয়ার না, এটা ক্লিয়ার না কেন? আপনার এটা বিভেদ হচ্ছে এবং এটা একটা ভিন্ন রূপ নিতেছে। রূপান্তরেতে কিন্তু সাম্যতা আসতেছে না, ন্যায্যতা আসতেছে না, এবং স্বাধীনতা আসতেছে না, মুক্তিও আসতেছে না। আমরা রাজনৈতিক স্বাধীনতা পেয়েছি, একটা মানচিত্র পেয়েছি, কিন্তু অর্থনৈতিক মুক্তি না আসলে ওই সাম্যতার, অর্থনৈতিক সঙ্গে কিন্তু ন্যায্যতার এবং সাম্যতার যৌক্তিকতা আছে। এবং সেখানে আমরা ধনীদেরকে নিয়ে বেশি কথা বলতে হবে, কারণ তারাই বেশি আপনার সব জায়গায় আমাদেরকে, আমি কিভাবে বলবো জানি না, গরিবেরও যতবার বলি ততবার পাশাপাশি ধনীদের আনেন, তারা সাম্যতা এমনি আসে যাবে। কারণ আমরা সব গরিবের নামে বিক্রি করতেছি এবং ধনীদের কিছুই বলতেছি না। সবসময় সব ধনী তখন গরিবে তাকিয়ে থাকে সবার দিকে, যে ওনারা তো আমার কথাই বলে, আমাদের কথাই বলে। একটা অসহায়ত্বের মধ্যে তারা কাটাইতেছে দিনগুলি। সেখান থেকে আমাদের উদ্ধারে আসতে হবে। ওরাও মানুষ, এরাও মানুষ, কিন্তু মানুষের মধ্যে অমানসিকতা কতজনের মধ্যে আছে পার্সেন্টেজ দেখেন। 24% কি এদিকে রাখবেন গরিবের মধ্যে, তাহলে তারা কি 24%-এ যাবে? সুতরাং এগুলির একটা মাঝ জায়গায় আনতে হবে, তাহলেই সাম্যতা আসবে এবং সেটা বড়ই প্রয়োজন। এবং তাহলে সেটা সম্মানজনক পর্যায়ে আমরা যেতে পারবো। আমরা বিলাসিতার বা এই অসম প্রতিযোগিতা যেটা আপা বললেন, তখনই সেখানে কিন্তু অসম প্রতিযোগিতা থাকে না। এখানে বারবার আমরা ঘৃণার চোখে আনতে হবে যে তুমি অসাম্য ব্যবস্থাপনা যাচ্ছ। অসাম্য ব্যবস্থাপনায় প্রথম দিয়ে আমরা এগিয়ে দেওয়া উচিত না। আমরা অবশ্যই সাম্যতা আনতে হবে এবং সেই জন্য বটম লাইন ঠিক করে একটা দীর্ঘমেয়াদী প্ল্যান করতে হবে। নগদ যেগুলি চলতেছে রানিং অ্যাক্টিভিটি, সেগুলি চলুক এবং সেগুলো দরকার আছে। আমরা বাংলাদেশে এগুলি পৃথিবীর কাছে একটা মডেল হিসাবে বিভিন্ন ক্ষেত্রে এমডিজি বা যা বারবার এগুলি রিপিট করার দরকার নেই, এগুচ্ছি। কিন্তু এখানে তৃপ্তি পাওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু আমরা অতৃপ্তির স্থান যাতে তৈরি না হয়। আমাদের কিন্তু অতৃপ্তিরও স্থান তৈরি হচ্ছে, যেগুলি নাকি পরে আমরা আঘাত হানবে, আমরা তখন কোনো কিনারা পাবো না। কাজে এখন থেকে আমরা ধনীর কথা, গরিবের কথা যতবার বলি, ধনীকে ততবার টেনে আনতে হবে যে কোথায় তারা রশি টেনে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতেছে। বড় দাগে যেমন দুর্নীতির কথা, বড় দাগে যেমন যে সকল প্রবঞ্চনার কাজগুলি তারা করতেছে। সুতরাং সেই জায়গায় আমাদের মধ্যে ডায়ালগ হওয়া দরকার এবং উপলব্ধির জায়গায় যদি না আসি, তার কালকে আমি এক প্রোগ্রামে দেখলাম যে একটা ধনী লোক তারা নিজের উপলব্ধিতে বলবো যে আমরা থাকতে আপনারা কেন এই জায়গাটা আমি কাজ করব। এই যে বললো, এটা নদী ভাঙ্গা নিয়ে, রামগতি নদী ভাঙ্গা এলাকা, তো সেখানে এমপি সাহেব এবং কয়েকজন ধনী লোক ছিল, তারা এই কথাটা বললো। আমার কাছে খুব ভালো লাগছে যে উপলব্ধির কথা তারা বলতে পারছে। এবং এই উপলব্ধি যদি না আসে, তাহলে কিন্তু আমরা টাকার কাড়ি বানাবো আর গরিবের নামে কেবল বলবো কথা, কিন্তু ভিতর থেকে কিন্তু তারা সাম্যতার দিকে আসতে পারবে না। কারণ তাগরে করতেছি আমার ইচ্ছা, আমি অ্যাকাউন্টেন্ট বানাইতেছি আমার ইচ্ছা, ডাক্তার বানাইতেছি আমার কারণে ওষুধ বিক্রি করার জন্য, হাসপাতাল চলার জন্য। সুতরাং এই ডাক্তার কি আমার গরিবের ডাক্তার কিনা আমি দেখতে হবে,
এই অ্যাকাউন্টেন্ট কি আমার অ্যাকাউন্টেন্ট, আমি ব্যাংক চালাবো, ব্যাংক চালানোর জন্য ম্যানেজার, সেটা আমাকে দেখতে হবে। এই ইঞ্জিনিয়ার কি আমার দালান করার জন্য ইঞ্জিনিয়ার, না কোনো গরিবের থেসেট ঘর বা টিনের ঘর, ওই খুশি টিনের ঘর করছে, আগে শুধু ছনের ঘর ছিল, এখন টিন, এই খুশি করি। কিন্তু আমি যে 10 তলা বিল্ডিং করতেছি সেটা কিন্তু ও একটা সাইকেল চালায়, আমরা সেটা বড় করে পত্রিকায় লিখি, ইভেন মিডিয়াও এগুলি খুব করে লেখে যে স্বাবলম্বী হয়েছে। কিন্তু উনি যে এত বেশি স্বাবলম্বী হয়ে গেছেন সেটা কিন্তু আমি বলি না, ওই যে পাশাপাশি যে এই কথাগুলি আমরা বলি। সুতরাং যে শ্রেণী চরিত্র, এখানেও বোধহয় আমাদের কথা বলতে হবে, এটা পরিবর্তনের জন্য। না, কথা তো আমরা এটা যা শুনি সেভাবেই শুনলাম, এবং আমি মনে করি যথার্থ আছে এগুলো। উনি যেটা বললেন, মনোমান সাহেব, উনি অভিজ্ঞ মানুষ, মাঠে ঘাটে কাজ করেন। আমার শুধু একটা আবেদন থাকবে, আপনারা তো মাঠে ঘাটে এই গরিবদের এই কথাগুলো বলতে শিখান, তাদের শিখান যে আমরা কাদের ভোট দিলে আমাদের হয়ে কাজ করবে। আপনার তাদের শিখান যে কি শিক্ষায় শিক্ষিত তার নিজের কাজে লাগবে। এগুলো এনজিওরা তো আপনার দারিদ্র নিরসনে যথেষ্ট ভূমিকা রেখেছেন, এবং দারিদ্র নিরসনের ভূমিকা নয়, সচেতনতা সৃষ্টিতেও আপনাদের এখন ভূমিকা রাখা দরকার। কেবল আপনারা কিছু ঋণ দিয়েছেন, সে কিছু উপার্জন করলো, কিছু মুড়ি মোয়া বানালো, কিছু বিস্কুট বানালো, ও বিক্রি করে ও ধাপ তো পার হলো। আজকে এই এনজিও অভিজ্ঞতা আমরা 4 দশক অতিক্রম করেছি। আপনার তো মাঠ ঘাট সেই স্বাধীনতার পর থেকে নেমেছেন, পুনর্বাসন কাজ দিয়ে জীবনে শুরু করে এখন এই পর্যায়ে এসছেন। যে কথাগুলো বললেন, যে উপলব্ধি আপনার, বিশেষ করে এই বৈষম্যের বিষয়ে, দুর্নীতির বিষয়ে, তো এই কথাগুলো আমরা এই উপরই সার্কেলে তো আমরা বলি। আমার কথা হলো, সেই সরকার, একটা দেশের সরকার সেরকমই, সেই দেশের জনগণ যেরকম, কাজেই জনগণ যা চাইবে প্রকৃত অর্থে তার বাইরে সরকার থাকতে পারে না, হতেও পারে না। আজকের যে সরকার হোক বা আগামী দিন যে সরকার আসুক, আসলে প্রকৃত অর্থে তারা আমাদেরকেই প্রতিনিধিত্ব করে কোনো না কোনোভাবে। আমরা যা যেভাবে চাই সেই চাহিদার ভিত্তিতে সেটা তৈরি হয়। সেই জন্য এনজিওগুলো কাজ হবে। আপনারা এখন আপনাদের সেই ক্ষুদ্র পুঁজি ঋণ দিয়ে যে ছোট ছোট দারিদ্র যে ওদের দৈন্য দশায় বের করায়, তাদের শিক্ষার দিকে পাঠিয়ে দিন, তাদেরকে আরো সচেতন করুন। এই কথাগুলো, দুর্নীতির কথাগুলো বলুন, কারা দুর্নীতি করে, কারা ধর্মবাজি করে, ধর্মের নামে মানুষকে শোষণ করে, প্রকৃত দৃশ্যটা আপনার তুলে ধরুন, এবং সেটি একটি বড় কাজ হবে। আর দীর্ঘমেয়াদের পরিকল্পনা কথা বলেছেন, দীর্ঘমেয়াদের পরিকল্পনা আমরা এই প্রথম, আমি মনে করি গত সরকার গ্রহণ করেছে 21 সন পর্যন্ত। আগে আমাদের 5 বছরের বেশি কোনো পরিকল্পনা ছিল না। 5 বছরের পরিকল্পনা আমরা ছেড়ে দিয়েছিলাম 2002 সনে। আমরা পিআরএসপি নামে 3 বছর পরিকল্পনা নিয়ে আসি, সেটাও পরিকল্পনা ছিল না, ছিল কৌশলপত্র। পেপার আর প্ল্যান নিশ্চয়ই এক না। তো আমরা সেই 5 বছরের প্ল্যানও ছেড়ে দিয়েছিলাম। তা আমরা ফিরে এসেছি 2009 এসে, আবার আমরা 6ষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা করেছি, এখন 7ম পঞ্চবার্ষিক পরিকল্পনা করছি। দীর্ঘমেয়াদী একটি স্বপ্ন জাতির সামনে তুলে ধরা হয়েছে। ভালো মন্দ আলোচনা করতেই পারে, কিন্তু একটি সুদূর প্রসারের লক্ষ্য 2021 পর্যন্ত করা হয়েছে। এখন আমরা ভাবছি যে 2041 পর্যন্ত আমরা উন্নত দেশে পরিণত হলে আমাদের কিভাবে এগোতে হবে, কারা সামনে যাবে, শিক্ষার ব্যবস্থা কি হবে, আমাদের ভৌত অবকাঠামো কি হবে, এগুলো আমরা ভাবছি এবং ভাবতে হবে এই দীর্ঘমেয়াদে। একথা ঠিক, শিক্ষা কার জন্য এটা মনে রাখবেন। বাজার অর্থনীতি যদি আমরা যে বুঝি, মানে স্বাধীনভাবে প্রত্যেকে তার পেশা, তার পথ সে বেছে নিতে পারে, এবং এইটাই হলো বাজার ভিত্তিক অর্থনীতি। বাজারে যে যা চাবে সেভাবে শিক্ষায় শিক্ষিত হবে এবং বাজারে যাবে। এখানে কিন্তু কেউ কাউকে নির্দেশনা দিয়ে জোর করে এনে, স্টেটের একটা পলিসি থাকবে না, বা পলিসি বা একটা নিয়ে কন্ট্রোলিং, প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে তো থাকতে হবে। স্টেটের যেটা পলিসি সেটা আমরা বলবো কর্মমুখী শিক্ষার। একেবারে বাংলাদেশকে এটা অ্যাফোর্ড করতে পারে কিনা যে বাজার, মানে মুক্ত বাজার অর্থনীতি সবকিছুই এফোর্ড করতে পারি বিদায় আমরা আজকে দূরে এসেছি। আমাদের মন মানসিকতায় আমরা বাজার অর্থনীতি অনুধাবন করিনি। বাজার অর্থনীতি সব সমাধান দেয় না, ওখানে ব্যর্থতা থাকে। সেই ব্যর্থতার থেকে বেরিয়ে আসার পথ পদ্ধতি আছে। বাজার অর্থনীতি মানে কি? ব্যক্তি স্বাধীনভাবে তার কর্মপদ্ধতি বেছে নেবে, স্বাধীনভাবে ব্যবসা করবে, স্বাধীনভাবে শিক্ষা নেবে। অর্থাৎ ব্যক্তি মানুষকে সর্বাধিক সুযোগ দেওয়াটাই হচ্ছে, যদি আমি বলি স্পষ্ট করে, বাজার অর্থনীতি বিভ্রান্তি ছড়ানোর কোনো কারণ নেই। কারণ ব্যক্তি মানুষকে সবচেয়ে বড় সুযোগ দেয় কিন্তু বাজার অর্থনীতি। আবার বাজার অর্থনীতি খুব শোষণমূলক হতে পারে রাষ্ট্র যদি তাকে ঠিকমতো বাজারের পাহারাটা না দেয়। অর্থাৎ পাহারা দেওয়া বলতে, অর্থাৎ রেফারি যদি ভালো ভূমিকা না পালন করে, প্লেয়াররা ভালো খেলতে পারে না। তো রাষ্ট্রের ভূমিকাটা হবে একজন রেফারির ভূমিকা, দেখবে যে বাজারের সুযোগ নিয়ে কেউ অতি মুনাফা করে কিনা, তাকে থামাবে,
সরকারের দায়িত্ব হলো প্রতিযোগিতাকে নিশ্চিত করা, প্রতিভাবানকে সুযোগ দেওয়া। সেই কাজগুলো আমাদের করতে হবে। বাজার অর্থনীতি মানে নৈরাজ্যিক অর্থনীতি নয়, বা যে যার ইচ্ছা মতো করার নয়। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, গণতন্ত্রের যে কথাটা আমরা বলি, প্রত্যেক গণতন্ত্র নিয়ে সচেতন। ডক্টর হোসনারা গণতন্ত্র নিয়ে প্রথমেই বললেন, আমরাও চাই গণতন্ত্র। গণতন্ত্রটা কি? বাজার ব্যবস্থারই রাজনৈতিক রূপটাই হলো গণতন্ত্র। যে দেশে পুঁজিবাদ, আপনি দেখেন পশ্চিমা বিশ্বের সব দেশই কিন্তু গণতান্ত্রিক দেশ। আবার গণতান্ত্রিক দেশও হতে পারে পুঁজিবাদ না হয়েও, আমার স্বৈরতন্ত্র হতে পারে পুঁজিবাদের মধ্যেও। তো মূল বিষয় হলো যে বাজার অর্থনীতির কথাটা আমরা বলি, যদি আমি প্রকৃতপক্ষে কথাটা স্পষ্ট করে বলি, গণতন্ত্র হচ্ছে বাজার অর্থনীতির রাজনৈতিক রূপ। অর্থাৎ প্রত্যেকে স্বাধীন মতো সিদ্ধান্ত নেবে, উৎপাদন করবে, স্বাধীনভাবে সরকার ঠিক করবে। এই দুইটা কিন্তু সংযুক্ত। সেখানেই গণতন্ত্রের কথা যখন বলি, তখন ব্যক্তি স্বাধীনতার কথা আমাদের বলতে হবে। যার যার পছন্দ মতো সবকিছু বাছাই করে নেব। আমি আমার কাজও বাছাই করে নেব, পেশা বাছাই করে নেব, সরকারও বাছাই করে নেব। এটাই হচ্ছে বাজার অর্থনীতি। কাজেই বাজার অর্থনীতি নিশ্চিত করলে আপনি মানুষের সবচেয়ে বেশি উদ্যমকে আপনি কাজে লাগাচ্ছেন, উদ্যমকে সুযোগ দিচ্ছেন। আমরা বাজার অর্থনীতি উদ্যোগ না করে অনেক সময় রাষ্ট্র দিয়ে আমরা কলকারখানা চালাতে চাই, রাষ্ট্র দিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করাতে চাই। সেখানটাই কিন্তু রাষ্ট্রেরও কল্যাণ হয় না, জনগণের ট্যাক্সের টাকাও সেখানে নষ্ট হয়। যদি আমি স্পষ্ট করে বলি, এটা আমি মানে আদর্শিক দিক থেকে কথা যেভাবে বলতে হয়, ব্যাখ্যাটা এরকম। জাতীয় সম্প্রীতি এবং সমৃদ্ধি এবং শান্তি এর সঙ্গে তো ঘনিষ্ঠ সম্পর্ক আছে। বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার, এটা তো কেউ দ্বিমত খুব একটা করে না। তারা সরকার যথেষ্ট উন্নয়ন করছেন সর্বক্ষেত্রে। ল রিফর্মের ক্ষেত্রে যেমন পিতামাতা ভরণ পোষণ আইন, এই আইন এই যে বিয়ের বয়স কমানো নিয়ে, যেহেতু আপনারা ফিল্ডে কাজ করেন, আমি একটু বিয়ের বয়স কমানোর পক্ষপাতী না, এটা কমানো যাবে না, সেটা শুনছি একটু কমানোর পক্ষপাতী আমরা না। ওই বিষয়ে কথা বললে আপনার সময় সদস্য আছে এখানে বলেন। না না, আমরা তো বলতে চাই, সেজন্য সামনে বেশি বলতে চাই। এটা কমানো যাবে না, পক্ষপাতী না কেন না সেটি আপনারা বলছেন না কেন? ওনাদের তো জানা দরকার। এটা জানেন ওনারা, বিয়ের বয়স যা আছে এতেই তো অনেক কমে চলে যাচ্ছে। আরো যখন কমানো হবে তখন উৎসাহিত হবে যারা। এটা ভ্রান্ত ধারণা না, এই হলো একটা ইমপ্রেশন। আর সরকারের উন্নয়ন করছেন, বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন করছেন। তো যে হারে উন্নয়ন করছেন সে হারে সরকারের আপনার ইমেজ বৃদ্ধি হওয়ার কথা ওই রেশিওতে কিন্তু হচ্ছে না। সরকার ঘরে ঘরে কর্মসংস্থান দিতে চাইছিলেন এবং তাও কিন্তু প্রাণপণে সরকার জাতীয়ভাবে চেষ্টা করছেন। তার একটা প্লেয়ার আমরাও, যেমন ওই যে বাড়ি বসে বড়লোক একটা প্রকল্প আমরা করি, সেইটা হলো আপনার তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের, এটা অ্যাক্সেস টু ইনফরমেশনের, এটা মাননীয় প্রধানমন্ত্রীর নিজস্ব একটা প্রজেক্ট। তো এখানে আউটসোর্সিং করতেছে, ঘরে বসে তারা ইনকাম করতেছে এবং আমরা যেটা করছি মহিলা, এখানে সরকারি টাকা দিচ্ছেন, আমরা শুধু কাজটা করিয়ে দিচ্ছি। এই যে আপনার দিচ্ছি স্যার, এই যে এইটা এর মধ্যে সংক্ষেপে লেখা আছে, এটা বাড়ি বসে বড়লোক। তো এইটাতে এত রোজগার করছে মেয়েরা ঘরে বসে। তার মেয়েদের তো একটু ঘরে থাকলে এটা তার আর্নিং ফ্রেন্ডলি হয়, তার সোসাইটি ফ্রেন্ডলি। এটা ঘরে বসে ইনকাম করছে, আপনার অ্যাভারেজলি 15,000 টাকা সবাই করতে পারছে। তারপরে এদেরকে আবার সংগঠিত করে এন্টারপ্রেনার হয়েছে, তারা একত্রিত ভাবে করছে, এগুলো সেন্টার করে দেওয়া হচ্ছে। তো আর্নিং, উন্নয়ন এবং বিভিন্ন ক্ষেত্রে যে সফলতা, সমুদ্র বিজয় থেকে শুরু করে অনেক সফলতা সরকারের আছে। তো এত সফলতার মধ্যে আর একটা সফলতায় সরকার ইচ্ছে করলেই করতে পারবে, আমাদের ইনোসেন্ট জনগণের এটা ধারণা। সেইটা হলো এই যে একটা সামনে ভীতি, আমাদের পলিটিক্যাল আনরেস্ট যেন না হয়, এর জন্য কি মেকানিজম করা দরকার। আমরা ভোট দিতে পারি নাই, এই ভোটটা যেন দিতে পারি, যাকে ভোট দিতে চাই সে ভোটটা যেন তার কাছেই থেকে যায়, অন্য জায়গায় যেন না যায়। প্রকৃতই আমরা দেশের মালিক, এগুলো কিন্তু এই যে সচেতনতা সৃষ্টি করার ফলেই এগুলো গ্রামের মানুষ এগুলো জিজ্ঞেস করে যে আপনি তো ঢাকায় যান,
এগুলো বলতে পারেন না, এগুলো যাতে এ করলেই সরকারের ষোলকলাপূর্ণ। তারা যে দলকে সমর্থন দেন সেই দলকে চাপ দিলে হয় যে নির্বাচনে যেতে চাই, নির্বাচনে ভোট দিতে চাই, প্রত্যেকে সেটা চাপ দিলেই তো তারা হয়। কিন্তু স্যার এটা মনে করেন, তারা বলে যে সরকারেরই দায়িত্ব কিভাবে এই অ্যারেঞ্জমেন্টটা করবেন, ইনক্লুসিভ ইলেকশন করা হয়, ইনক্লুসিভ করার দায়িত্ব সরকারের। সরকার থেকে এমন কেউ ক্ষমতাবান নেই বা কাউকে আমরা মনে করতে চাই না যে তিনি সরকারের পরিকল্পনাকে ব্যর্থ করে দেবেন। চাওয়া পাওয়ার ভিত্তিতে হবে দলের, সেটা সরকার একভাবে করলে তো গণতান্ত্রিক হবে না। সরকার সব চাপিয়েও দিতে পারে। রাজনৈতিক যে দলগুলো আছে তার চাহিদার ভিত্তিতে সরকারকে রিঅ্যাক্ট করতে ভোটে দাঁড়াবেন না, পাবলিক আশা করে আপনি ভোটে দাঁড়াবেন না, আমি ভোট দিব কি করে? না, পাবলিক আশা করে সরকারের কাছে যে এই সমন্বয় এবং ইনক্লুসিভনেসটা এটা সরকার করবেন, এটা সরকারের এই ক্ষমতা থাকা উচিত, এই কৌশল তো সরকারের থাকা উচিত। এটা হলো আর উন্নয়ন নিয়ে কিন্তু দ্বিমত কেউ খুব একটা শোনা যায় না, কিন্তু এই উন্নয়ন নিয়েই সন্তুষ্ট সবসময় যে থাকা যাবে এটা তো এই ভীতি তো আসে। পরিষ্কার মতো আপনি নির্বাচনে যাবেন কিনা নেক্সট টাইম? না, নির্বাচনের যার দায়িত্ব তার। আমার বগুড়াতে, আমি আমার বাড়িতে বগুড়া, আমি যাবেন বগুড়াতে 34 জন অন্তর্দ্বন্দ্বে মারা গেছে, মার্ডার হয়েছে, একজনও এই সরকারের বিচারবিহীনতায় থাকবে না। মানে ভোট দেওয়ার সুযোগের জন্য আপনি নির্বাচনে যাবেন কিনা? তো 34 জন যেখানে কিলিং হয়েছে সেখানে কেমনে নির্বাচনে যাবেন? আর নির্বাচন তো যাওয়ার জন্য অনেক ব্যক্তি তারা এক্সপার্ট, তারা রেডি আছে, তারাই তো যাইতে পারছে। আমরা তো অন্য কাজে এক্সপার্ট। আমরা তৃণমূল পর্যায়ে মানুষের মধ্যে সার্ভিস দেব, ওই যারা রাজনীতিতে থাকবে তাদের সঙ্গে সমন্বয় করে আমরা সার্ভিস দেব। আমি যেটা ওই যেটা আসছে ওই যে বাজার অর্থনীতি, বাজার অর্থনীতিটা আমিও জানি কনভিন্স হচ্ছে এইভাবে যে এটা ওই যে ব্যক্তি উদ্যম এবং পছন্দ এবং এগিয়ে যাওয়ার জন্য স্বাধীনতা, এটা কিন্তু বাংলাদেশ আমি জানি না কিভাবে হোক আমরা কিন্তু এটা সাকসেসফুল হয়েছি এইভাবে প্রমাণ করা যায় বলে তথ্যভিত্তিক যে রেসিশনে কিন্তু আমরা সাফার করিনি। আমি রেসিশনে স্পেনে গেলাম, বিশ্বাস করেন দোকানপাট প্রায় বন্ধ হয়ে গেছে, চাকরি নেই, বেকার হয়ে গেছে, এবং আরও অনেক কান্ট্রিতে। তো সুতরাং বাংলাদেশ কিন্তু যেহেতু আমরা উদ্যোক্তাগুলি বা গ্রামে গ্রামে সব জায়গায় এনজিওর কারণেই বলেন বা গভর্নমেন্টের পলিসির কারণে, ওখানে এনজিওর কারণ তো গভর্নমেন্টই হতে হবে। এনজিও গভর্নমেন্ট ছাড় দেয় বা গভর্নমেন্ট সাপোর্ট দেয় বলেই তো এনজিওর কার্যক্রম। এনজিও তার ভিন্ন কোনো শক্তি না, এটা অবশ্যই সরকারের একটা সাপোর্ট হ্যান্ড হিসাবে শক্তি সঞ্চিত করেই তারা কাজ করতেছে। সুতরাং কমপ্লিমেন্টারি। সুতরাং এখানে আমার মনে হয় বাজার অর্থনীতির এই কথা। তারপরে যে পভার্টিকে রেখে পিস, যেটা ডেমোক্রেসি, পভার্টি অ্যান্ড পিস ক্যানট ওয়ার্ক টুগেদার। এটা আমি অনেক জায়গায় বলেছি, এখনো বলতেছি যে শান্তি এবং গরিবি একসঙ্গে চলতে পারে না। সুতরাং আপনি গরিবি হটান, শান্তি অটোমেটিক এসে যাবে, তখন তাদের এমনি কিন্তু তারা এগিয়ে যেতে পারবে। তো সুতরাং আমার মনে হয় যেটা আর ওই যে রাজনীতির কথা যে গরিবি হটানোর রেটটা তো মোটামুটি খুবই খারাপ নয় আমার কথা ভাই, গরিবি হটানোর রেট ঠিক মোটামুটি চলছে, কিন্তু অশান্তি এইটা মানুষের ভিতরে অতৃপ্তি, যার ফলে ল এন্ড অর্ডার এক্সপেক্টেড রাজনীতি এখন সরকারের অত মানে তারা করতে পারছে না, পপুলারিটি নিতে পারছে না, জনপ্রিয়তা। আমার বলছেন যে সরকার অনেক উন্নয়নমূলক কাজ করছে, কিন্তু সেই অনুপাতে তার ইমেজটা আমার মনে হয় সেই জায়গায় আমরা দাঁড়িয়ে গেছি। এখন যে ইলেকশন করার পরে যেভাবে ইলেকশন হয়, যেভাবেই হোক, যা হোক, কেউ আসছে কেউ আসে না, কিন্তু চলছে। তো এই যে চলার পথেও কিন্তু আমাদের একটা মানসিক চেঞ্জ হয়ে যাচ্ছে এইভাবে যে আমরা তো মনে ভালোই আছি, যেহেতু ওই যে খুনাখুনি মারামারি, যে 34 জন না কয়জন বললেন যে বগুড়াও মারা গেছে, এবং সারা দেশে অসংখ্য বিশাল একটা কঠিন পরিস্থিতি এবং মারা গেছে, সেই কারা মেরেছে তারা কেউ জেলে নাই, সেই জন্য আরো বেশি মারা যাচ্ছে, আগামীতে নাকি আরো বেশি মারা যাবে। কনক্লুডিং রিমার্ক যেটা, সেটা হলো কর্মসংস্থানের কথাটা বলেছেন। কর্মসংস্থান একটা মৌলিক বিষয় অর্থনীতির জন্য। আর নোমান সাহেব যেটা বলেছেন এটা সত্য, পোভার্টি এন্ড পিস একসঙ্গে চলে না। দারিদ্র চরম মানবতার অবমান। দারিদ্র নির্মূল না করে আপনি শান্তি সমাজে, এই যে আজকে যে হতাশার কিছু বই প্রকাশ দেখছেন, সেটা কিন্তু এক ধরনের সমাজে এই অসাম্য থাকার জন্য, দারিদ্র থাকার জন্যই। 1/4 লোক এখনো দরিদ্র, 24% মানে কি প্রায় 1/4। এটি কমাতে হবে।
কর্মসংস্থান কিন্তু গত 5 বছরে আমি একটা সামগ্রিক চিত্র যদি বলি, প্রায় 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এটা পরিমাপ করার যে পদ্ধতি অর্থনীতিরা করেন, সেই পরিমাপই বলি 6% প্রবৃদ্ধি মানে 15 লক্ষ নতুন কর্মসংস্থান সৃষ্টি হওয়া। তো 9 থেকে যে প্রবৃদ্ধি হয়েছে এখন পর্যন্ত, সেটা দিয়ে যদি আপনি হিসেব কষেন, দেশে এবং দেশের বাইরে মিলে প্রায় 1 কোটি কর্মসংস্থান হয়েছে। আমরা ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় চেয়েছিলাম 1 কোটি 4 লক্ষ কর্মসংস্থান তৈরি হবে, সেখানে হয়েছে প্রায় মোটামুটি আমাদের লক্ষ্য ছিল। আর বিয়ের বয়সের প্রশ্নটা আসছে, এটি একটা আমি আবারও বলবো, অবশ্যই সরকার জনগণের কথা বা বিশেষ করে মধ্যবিত্ত উঠতি যারা মানে সক্রিয়, তাদের কথা বিবেচনা না নিয়ে পারবেন না। আর এটি আমাদের একটা ভুল বার্তাও বিদেশে যাবে, কারণ যেখানে আমাদের শিশু বিয়ের হার বা অপরিণত বিহার বাংলাদেশে এখনো বেশি, দক্ষিণ এশিয়ার মধ্যেও বেশি, দুনিয়ার মধ্যেও বেশি, এবং এটি অনেক সামাজিক সমস্যার সৃষ্টি করছে। মূল বিষয়টা যে নিরাপত্তার জন্য যে গ্রাম অঞ্চলে নিরাপত্তা দেওয়া মুশকিল, বিয়ে হয়ে গেলে যে নিরাপত্তা দেওয়া যায় তাও নয়, এবং এটি কোনো সমাধানও নয়। তো আমার বিশ্বাস সরকার এমন কিছু করবে না, এই জনগণের ইচ্ছা। এটা আমরা এনজিওর আপনার বক্তব্য রাখছেন, সমাজের বিভিন্ন অংশ এটা নিয়ে এগিয়ে আসতে হবে। বিয়ের বয়স কমানোর আমার মনে হয় না বিয়ের বয়সটা আসলে কমবে, যা আছে সেটি হয়তো থেকে যাবে। গড় আয়ু বেড়ে গেছে, আর গড় আয়ু 70 বছর, গড় আয়ু বেড়ে গেছে, বিয়ের বয়স আরো বাড়া উচিত। হ্যাঁ সেই। আর সর্বশেষ কারণ ফার্টিলিটি পিরিয়ড তখন তো অনেক বেড়ে যাবে। এটিও তো বোধহয় একটা বাস্তবতা যে এই কম বয়সী মেয়েদের এই যে এখন জন্ম নিবন্ধন বা সার্টিফিকেট যেটি নিয়ে বয়স বাড়িয়ে বিয়ে হচ্ছে প্রচুর, সেটিও হচ্ছে। তো এগুলো সবই সরে যাবে, আমরা এগিয়ে যাচ্ছি। আসলে যেভাবে বলি, যত সমালোচনা করি, যত হতাশাই আমরা ব্যক্ত করি, বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। এটা আমাদের কথা নয়, দেশ বিদেশে বিভিন্ন পত্র দিয়ে আপনারা জানেন এই বিষয়গুলো, আমরা ভালোভাবে এগিয়ে যাচ্ছি। সাধারণ মানুষের মধ্যেও আছে। অনুষ্ঠানের শেষ প্রান্তে সাম্প্রতিক আপনি লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় 2টায়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। অধ্যাপক ডক্টর হোসনা বেগম, মিস্টার এইচ.এম. নোমান এবং ডক্টর শামসুল আলম, অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক মণ্ডলী, নিঃসন্দেহে বাংলাদেশে এগুচ্ছে, নানা দিক থেকে বাংলাদেশে এগুচ্ছে, এবং সোশ্যাল ইন্ডেক্স যেগুলো সেগুলোতে বাংলাদেশ এগিয়েছে। এমডিজির লক্ষ্যমাত্রা যারা পূরণ করতে পেরেছে, যে কয়েকটি দেশ, তাদের মধ্যে উপরের দিকে বাংলাদেশের অবস্থান। এসডিজির যেটি আসছে, নিঃসন্দেহে বাংলাদেশ সেখানেও হয়তো একটা ভালো জায়গায় করে নিতে পারবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের জনগণের যে পোটেনশিয়ালিটি, বাংলাদেশ যে জায়গায় যেতে পারতো, বাংলাদেশ সে জায়গায় যাচ্ছে কিনা বা যেতে পারছে কিনা। বাংলাদেশের এই অগ্রগতির পাশাপাশি ওনারাই বলছেন, আমার অতিথিরাই, যে বাংলাদেশে তৃপ্তি যেমন আছে, বাংলাদেশের মানুষের মধ্যে অতৃপ্তিটাও এখানে কম নেই। এবং ওনারা বলছেন যে মানুষের মধ্যে দেশে উন্নয়ন আছে প্রচুর, বিশেষ করে বর্তমান সরকার উন্নয়ন যে করছে না সেটি বলা যাবে না, বরং অনেক উন্নয়ন করছে, কিন্তু সরকার তার ইমেজটা সমান্তরাল গতিতে বাড়াতে পারছে না। কেন সেটি আকার ইঙ্গিতে ওনারা যেটি বলবার চেষ্টা করেছেন, সবাই অবশ্য এই বিষয়ে একমত নয়, ওনারা খানিকটা বিতর্কও করবার চেষ্টা করেছেন, যে মানুষের মধ্যে এক ধরনের অতৃপ্তি আছে, তার আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না, সে তার নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পারছে না, এমনকি নিজের ভোট দিয়ে যে প্রতিনিধি নির্বাচনের যে তৃপ্তি, সেটিও, অর্থাৎ বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সে নিজেকে সম্পৃক্ত করতে পারছে না, এই এঙ্গেজমেন্টটা তৈরি হচ্ছে না। সেটি আরেকটি বিষয় যেটি লক্ষণীয়, সেটি হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক নেতা নেত্রীরা যারা দেশ চালাচ্ছেন এবং যারা অতীতে দেশ চালিয়েছেন, ভবিষ্যতে চালাবার স্বপ্ন দেখছেন, তারা সবকিছুই অত্যন্ত বিদেশিদের উপরে নির্ভরশীলতা, বিদেশিদের স্বীকৃতি আদায়ে ব্যস্ত। সরকার যেমনটা, এই সরকার বৈধ কি বৈধ না, 5ই জানুয়ারির নির্বাচন ভালো হয়েছে কি মন্দ হয়েছে, সেখানে সে কত দেশের সঙ্গে তার সম্পর্ক তৈরি করতে পারলো, কত বিদেশে বাংলাদেশের সরকারের কর্তা ব্যক্তিরা যেতে পারছেন, বিদেশিরা কত বাংলাদেশে আসছে, সেটি দিয়ে প্রমাণ করবার একটা চেষ্টা আছে। অন্যদিকে বিরোধী দল রাজপথে যারা আছেন, যদিও রাজপথে তেমন একটা সক্রিয়তা তাদের এখন লক্ষ্য করা যাচ্ছে না, তারাও এক ধরনের বক্তৃতা বিবৃতি বলবার চেষ্টা করছেন, বিদেশিরা কেউ ওই সরকারকে স্বীকৃতি দেয়নি। উভয়ের কথা থেকে এটি মনে হয় বাংলাদেশের জনগণ কিন্তু প্রবলভাবে এখানে উপেক্ষিত। এবং ওনারা যেটি বলছেন, আসলে আমাদের মনোবৃত্তিটাও বদলাতে হবে। দেশের দারিদ্রতা কমছে, একথা ঠিক, তারপরও 1/4 এখনও
দরিদ্র মানুষ এখানে দারিদ্র্য সীমার নিচে। এবং সবচেয়ে বড় কথা যেটি আলোচনার মধ্যে এসেছে যে বৈষম্য বাড়ছে, এখানে ধনী আরো ধনী হচ্ছে, গরিব হয়তো গরিব হচ্ছে না, কিন্তু গরিব যেখানে ছিল সেখানে আছে বা একটু গেছে। যে গতিতে গরিব মানুষ দরিদ্র মানুষ এগুচ্ছে উন্নতি করছে, তার চাইতে ধনীরা বা মধ্যবিত্তরা উচ্চ মধ্যবিত্তরা অনেক বেশি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এবং এগিয়ে যাওয়ার ফলে তারা কেবল এখন দেশে থাকতে চাইছেন না, তাদের ওই সহায় সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য যা কিছু অর্জন করেছেন সেগুলো বিদেশে নিয়ে যাচ্ছেন, বিদেশে বাড়ি গাড়ি করছেন, ছেলেমেয়েদের পাঠিয়ে দিচ্ছেন, নিজেরা চলে যাচ্ছেন, নিজে না যেতে পারলে স্ত্রীকে পাঠিয়ে দিচ্ছেন, এরকম একটা প্রবণতা আছে। আর দরিদ্র শ্রেণী যারা, তারা জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পথে এখন বিদেশে পাড়ি দেবার চেষ্টা করছেন, কেউ গিয়ে কোনো দেশে কৃতদাস হিসেবে বসবাস করছেন, জেলখানায় আছেন। কাজেই এটি মাথায় রাখতে হবে। শিক্ষা স্বাস্থ্যের দিকে অনেক অগ্রগতি বাংলাদেশের হয়েছে নিঃসন্দেহে, কিন্তু শিক্ষার সংখ্যা বাড়ছে, গুণগত মান কমছে। যেমন করে ওইখানে দরিদ্র সীমার উপরে মানুষ উঠছে, কিন্তু ধনীরা আরো বেশি ধনী হচ্ছে। বৈষম্য যেমন বাড়ছে, এখানে শিক্ষিতের হার বাড়ছে, শিক্ষার মান কমছে। একইভাবে স্বাস্থ্য ক্ষেত্রেও বাংলাদেশের প্রভূত অর্জন আছে, কিন্তু পুষ্টিহীনতা, পুষ্টির দুর্বলতা কিন্তু বাংলাদেশ কাটাতে পারছে না। এখানে দুর্বলতার কথা আমার ডানে যারা অতিথি, যারা বেসরকারি উন্নয়ন সংস্থার কর্ণধার হয়ে সাধারণ মানুষের সঙ্গে কাজ করেন, তারা যেমন বলছেন, বাইরে যিনি আছেন পরিকল্পনা কমিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, অতীতের পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন, ভবিষ্যতের পরিকল্পনার সঙ্গে যুক্ত, নিজে একজন অর্থনীতিবিদ, কৃষি অর্থনীতিবিদ, তিনি নিজেও এই কথাটি স্বীকার করে নিয়েছেন। কাজে আমাদের অনেক কিছু ভাবার আছে, চিন্তা করবার যথেষ্ট সুযোগ আছে, বিশেষ করে রাজনৈতিক নেতৃত্বে। আমরা আশা করব যে তারা সেটি ভাববেন। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।